জামাত ইসলাম কোনো দোষ করেনি ৭১-এ? 71-এ কে ঠিক করেছে কে ভুল করেছে এটার চাইতে বড় সত্য হচ্ছে 71-এ বাংলাদেশ আলাদা হলো, রাইট? পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সাথে যেটা করেছে, মানে যুদ্ধে যদি সমর্থন থাকে তাহলে ওটাকেও সমর্থন করা হয় এক অর্থে। আসলে যেটাকে তখন স্বাধীনতা বলা হচ্ছিল সেটাকে আসলে আমরা আসলে স্বাধীনতা ডাকতে পারি কি? আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি সেখানে জামাত শব্দটাকে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ইনফ্যাক্ট বাংলাদেশে এখনো অনেক জায়গাতে, এবং সেটার পেছনে অনেকে খুব স্ট্রং লজিকও দাঁড় করান। সেখানে আপনি এই পরিবারে বড় হচ্ছেন এবং ডেফিনেটলি আপনার সারাউন্ডিংয়ের জায়গা থেকে এই প্রশ্নগুলো অনেক আসতো। ডেফিনেটলি আপনার দিকে হয়তো অনেকেই বাঁকা চোখে তাকাতো যারা আপনার জানতো, এবং এই বাঁকা চোখে তাকানো বা ফ্যামিলিতে গিয়ে এই ধরনের মেসেজগুলো পাওয়া, এগুলো কখনো একটা স্টর্মিংয়ের মধ্য দিয়ে আপনি জান নাই? লাইক আপনি আজকে যে জায়গাটায় ডিসিশন নিয়েছেন বা যেভাবে আপনি আজকে খুব স্পষ্টভাবে বলতে পারেন হুইচ ইজ রাইট হুইচ ইজ রং, কিন্তু আপনার নিজের জায়গা থেকেও আপনার একটা সময় তো কনফিউজ থাকার কথা ছিল, যেহেতু আপনি ৭১-এর পরে জন্ম নিয়েছেন। আপনার কনফিউশন ছিল না কখনো? কনফিউশন ছিল না, কিন্তু আপনি যেটা বলছেন এটা সব সময় ছিল, একটা ফিয়ার ছিল এবং এটা এখনো আছে। কারণ আমি আপনাকে বলি যে আমি এমপি মানে হিসেবে সিলেক্ট হয়েছি, এইটা আমি এ নিয়ে অনেককে বলেছি, অনেকে কনগ্রাচুলেট করেছে। 2 জন মানুষ এ পর্যন্ত বলছেন না এই দল থেকে কেন, আমি এটা দেখেছি। কিন্তু আমার কখনোই, আমি যেহেতু একটু একটু পড়ুয়ার স্বভাব ছিল, ছোটবেলা থেকে পড়তাম এবং আব্বু হচ্ছে জায়গাগুলো ধরিয়ে দিতেন যে এই এই জায়গা না একটু গ্যাপ আছে, এটা কি তুমি ফিল আপ করতে পারো? কেন এই ডিসিশনটা ওই সময় একটা পার্টি নেয় এটা কি বুঝতে পারো? তখন আমরা হয়তো বলতাম, আপু আবার ডিসকাস করতেন। এবং নট নেসেসারিলি সব বই আমার নিজের লেখা বা আমার নিজের মতামতের মানুষের লেখা। আমি কর্নেল হামিদের বইটা পড়লাম, মেজর ডালিমের বইটা পড়লাম, ইভেন মেজর জলিলের বইগুলো পড়লাম। এগুলো থেকে তো একটা চিন্তা হয় যে আসলে যেটাকে তখন স্বাধীনতা বলা হচ্ছিল সেটাকে আসলে আমরা আসলে স্বাধীনতা ডাকতে পারি কিনা, এবং যেই ফরম্যাটে এটা আমাদের সামনে এসেছিল, এটাকে যে দলটা ইসলামকে এবং বাংলাদেশকে পছন্দ করে তারা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। এখন ওইটুকুতে কিন্তু কারো অসুবিধা নাই, কারণ ওই সময় অনেকগুলো বাম দল বলেন, কমিউনিস্ট পার্টি তো সরাসরি দলীয়ভাবেই বিরোধিতা করেছে। কিন্তু এরপরে যেটা হইলো যে কিছু ফৌজদারি অপরাধের দায় শুধুমাত্র একটা দলের এই লিডারদের ওপর আসলো, এটা তো অনেক বড় একটা প্রশ্ন। এবং আমার যদি ফ্যামিলি মেম্বারও হয়, এ ধরনের অন্যায় কেউ করেছে, তাকে সাপোর্ট করার তো প্রশ্নই ওঠে না। এগুলো ব্যাপারে যখন জিজ্ঞেস করছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছে যে ওই যে আব্বু আম্মুর হাত ধরে এক একটা বাসায় যাওয়া, আমাদের প্রোগ্রামগুলো তো বাসায় বাসায় হয় না, তার মানে মার্দি আমরা কি বলতে পারি জামাত ইসলাম, আপনার কথা যদি মানে এটাই হয়, তাহলে জামাত ইসলাম কোনো দোষ করেনি ৭১-এ? আসি তো আমরা এই বাসাগুলোতে হয়ে আসছি। যেমন কাদের মোল্লা চাচার বাসায় আমি অসংখ্যবার গিয়েছি। ওনারা যে বিল্ডিং এ থাকেন ওইটারই 3 তলায় আমাদের অফিস ছিল, মানে ছাত্রী সংগঠনের অফিস ছিল। তো চাবিটা ওনাদের বাসায় থাকতো। তো অনেক সময় এরকম হয়েছে ওনাদের বাসায় যেতে হচ্ছে। ওনার 4 মেয়ের সাথেই আমার সম্পর্ক আছে, আমরা হয়তো একসাথে প্রোগ্রামে বসছি। তো এই মানুষগুলোকে তো বাসায় চিনি, এই মানুষগুলোকে দেখে তো বড় হয়েছি। কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে এই কথাগুলো তাহলে কেন আসছে? যে কেউ আমার জায়গায় থাকলে আমি যে ডিসিশনটা নিয়েছি সেটাই নিত, যে মানুষগুলা কোনো অন্যায় করেন নাই। একটা পলিটিক্যাল ডিসিশনের কারণে একটা দলকে আপনি অ্যাকিউজ করতে পারেন, ইট ক্যান বি আ মিস্টেক, কিন্তু এটাকে আমি অপরাধ বলবো কিনা, ক্রাইম বলবো কিনা, সেটার জন্য তো আপনাকে প্রমাণ করতে হবে। এবং এটা ক্রিমিনালের নিজের দায়িত্ব না নিজেকে প্রমাণ করা। যে অভিযোগ করেছে, এটা সারা পৃথিবীর আইনের বৈশিষ্ট্য, যে অভিযোগ করেছে তাকে প্রমাণ করতে হয়। এটা কি বিশ্বাসযোগ্য কথা যে যেই মানুষটা 71-এ হাজার হাজার খুন করেছেন, রেপ করেছেন, 71 থেকে 2010 পর্যন্ত যদি ধরি, তার ব্যাপারে একটাও ফৌজদারি মামলা নাই। ইভেন 71-এর পরেও যখন যুদ্ধাপরাধীদের মামলাগুলো হচ্ছিল সেখানে ওনাদের কোনো মামলা নেই, কোনো জায়গায় কোনো নাম নাই। কাদের নাই মামলা? তাহলে হ্যাঁ, কাদের মামলা নাই? যাদেরকে আমরা ফাঁসি দিতে দেখলাম, ওকে, রাইট? তাহলে তো বোঝা যায় যে এখানে একটা পলিটিক্যাল গেম আছে। এবং যুদ্ধের বিরোধিতা শুধু জামাত করে নাই, দল হিসেবে অনেকগুলো দল করেছে, এবং তারা আবার পরে দেখলাম সুন্দর চেপে চেপে বাংলাদেশে জায়গা করে নিয়েছে, কেউ তাদেরকে কিচ্ছু প্রশ্ন করে নাই।
তাদের নাগরিকত্ব বাতিল হয় নাই, কিন্তু একটা দলের সাথে একটা বৈমাত্র্য সুলভ আচরণ করা হচ্ছে, এইখানে আসে প্রশ্নটা। ওকে, এবং এরপরে এসে এখন পর্যন্ত এসে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই দলটা থাকলে লুটপাট করতে অসুবিধা হয়। কিন্তু সেটা কি জামাত ইসলাম ঠিক করেছে? আপনি কি মনে করেন, মানে 71-এ যে সমর্থনটা না করা? একটা জায়গায় যখন ডিসপ্লে হয়, আপনি লেভেলে থাকলে বুঝবেন না এখানে কি হচ্ছে। স্টেডিয়ামে যখন একটা ডিসপ্লে হয়, যে ইনস্ট্রাক্টর কিংবা যারা খেলছে তারা কিন্তু জানে না যে উপর থেকে তাদেরকে কেমন দেখা যাচ্ছে। কারা ভালো দেখতে পায়? যারা স্টেডিয়ামে একদম উপরে গ্যালারিতে থাকে, অথবা কেউ যদি ড্রোন দিয়ে দেখে, রাইট? একটা ঘটনা যখন হয় তখন পলিটিক্যালি ডিসিশনটা রাইট হচ্ছে কিনা এটা অনেক সময় একটা দল বুঝে না, একটা দেশও বুঝে না। আপনি যদি 54, আমি এখন একটা বই পড়ছি, 54 সালের নির্বাচনটা, যুক্তফ্রন্ট নির্বাচনটা পড়ছিলাম, তো তখন ওখানে দেখছিলাম যে আসলে পলিটিক্যাল স্টান্টবাজি এবং পলিটিক্যাল মিস্টেকস অ্যান্ড পলিটিক্যাল বিহাইন্ড দ্য ডোর ডিসিশনস কিভাবে আমাদের দেশটাকে বারবার এসে আক্রমণ করে। 71-এ কে ঠিক করেছে কে ভুল করেছে, এটার চাইতে বড় সত্য হচ্ছে 71-এ বাংলাদেশ আলাদা হলো, রাইট? আলাদা হওয়ার পরে দেশদ্রোহিতামূলক কাজ কি কেউ করেছিল? আমার কাছে এটা অনেক বড় একটা প্রশ্ন। যুদ্ধ যখন হয় তখন অনেকেই বুঝে নাই যে কি হবে, কি হতে যাচ্ছে। কেউ কেউ অনেক বেশি দেশপ্রেম নিয়েও বর্ডার পার হতে পারে নাই। কমিউনিস্ট পার্টির ছেলেরা বর্ডার পার হতে পারে না, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, কারণ ইন্ডিয়া তাদেরকে বিশ্বাস করে না। দেশভাগ আদৌ হবে কিনা সে বিষয়ে, যদি আপনার কথা আমি ধরে নেই, আমি যতটুকু বুঝেছি সে বিষয়ে জামাত ইসলামের কনফিউশন ছিল যে এটা আসলে স্বাধীনতা হবে কিনা, যে কারণে তাদের হয়তো পলিটিক্যাল স্ট্যান্ডটা ওই সময়টাতে এই যুদ্ধের পক্ষে যদি হয়ে থাকে। নট অনলি, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সাথে যেটা করেছে, যুদ্ধে সমর্থন না দিলে, মানে যুদ্ধে যদি সমর্থন থাকে তাহলে ওটাকেও সমর্থন করা হয়, এক অর্থে এক্স্যাক্টলি করা হয় না? তো সেটা নিয়ে জামাত ইসলামের বক্তব্য কি? এখানে দুইটা কথা। একটা কথা হচ্ছে জামাত সবসময় বলেছে দুইটা দেশ ভৌগোলিকভাবে এত দূরে, এটা তো আসলে প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না যে একটা একটা নাম দিয়ে এদেরকে একসাথে রাখা। ইভেনচুয়ালি এটা আলাদা হইতই, কিন্তু ভারত যে দুরভিসন্ধি নিয়ে এটাকে আলাদা করার জন্য কাজ করছে, এই প্রসেসটাতে অপোজ করেছে। এবং আমরা দেখেছি যে হুইচ ওয়াজ 100% কারেক্ট। কিভাবে দেখেন, ভারত এটাকে নামই দিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ। তাদের হিস্ট্রি বইতে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ না। এবং তারা একদম আত্মসমর্পণের দিনও দেখবেন আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ওখানে নাই, এবং তারা বলছেন হাজার সালের বদলা নিয়েছি, তাই না? তাহলে এইখানে আমার মনে হয় এখানে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওই সময় আর্মি যে অন্যায়গুলো করেছে এটা অন্যায়। এবং আপনি যদি দেখেন, এটা জামাত ইসলাম অ্যাডমিট করে, দলীয়ভাবে করে। রাইট, অধ্যাপক গোলাম আজমের বইতে এটা লেখা। উনি 3 বার আর্মির কাছে চিঠিও লিখেছেন যে এইগুলো বন্ধ করতে হবে, কারণ ওনার কানেকশন ছিল। তারা মনে করতেন, এই সামরিক জান্তা মনে করতেন যে জামাত তাদেরকে হেল্প করবে, কিন্তু একটা পর্যায়ে তারা যখন এটা জেনেছেন, মাইনিউট লেভেলে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। দেখেন এখন আমাদের কি হয়, সেই ঝিনাইদহে কি হচ্ছে আমি আপনি এখানে বসে একটা লাইভে দেখে ফেলছি এবং আমরা সিদ্ধান্ত নিতে পারছি। কখনো কখনো সেটা ভুল সিদ্ধান্ত হয়, কিন্তু তখন এই ধরনের ইনস্ট্যান্ট বিষয় ছিল না। দলগতভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করা তখন এত সহজ ছিল না। কিন্তু এটা বিভিন্ন সাহিত্যে, প্রোগ্রামে বারবার স্বীকার করা হয়েছে যে এটা অন্যায় ছিল, এবং তারপরেও তাদেরকে দলগতভাবে সমর্থন করাটা ভুল ছিল। জামাত ইসলাম কতটুকু পাওয়ারফুল দল ছিল ওই 71-এ? আমার এটা একটু জানার। আমি আপনাকে সেটা বলবো। দেখেন, আপনি নাগরিকত্বের মামলাটা জানেন, অধ্যাপক গোলাম আজমের। উনি যখন এটাতে মুক্ত হন, সমস্ত আইনি প্রক্রিয়া অবলম্বন করেই তিনি এটাতে প্রসেসে অংশগ্রহণ করেই, এর মধ্যে তো জেলেও ছিলেন। মুক্ত হওয়ার পরে প্রথম জনসভায় তিনি এটা বলেছেন যে ওই ডিসিশনটার কারণে আমরা যে ডিসিশন বদলাই নাই, দলগতভাবে যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করে দেবেন, আমাকে এবং আমার দলকে। এখন ব্যাপার হচ্ছে এই দলটা আসলে কত বড় ছিল। 70-এর নির্বাচনে 2% ভোট পেয়েছে, অনলি 2%। তাহলে 2 পাকিস্তান মিলিয়ে, তাহলে এই দলটার কয়জন মানুষ ছিল, তাই না? এখন এটার জন্য আমরা তো দেখছি যে
এখন আমরা যারা কাজ করছি আমরাও তো আমাদেরকেও তো এইসব নামে ডাকা হচ্ছে, দেশ বিরোধী ইত্যাদি। এই জন্যই না আসলে এই জিনিসটা আমার গায়ে লাগে না, কারণ আমি এটার এক্সপ্লেনেশন জানি। এটা আসলে এমন একটা শত্রুতা, এমন একটা শত্রুতার জবাব, যেটার জবাব একমাত্র দেশপ্রেম। না, কিন্তু এই ন্যারেটিভটা খুব শক্তিশালী। যে ন্যারেটিভ আপনার যদি গায়ে নাও লেগে থাকে, এটা কিন্তু যদি জামাত ইসলামের যতটুকু প্রোগ্রেস আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এভাবে চিন্তা করি, যে ন্যারেটিভটা নির্মাণ করা হয়েছে বিগত 50 বছরে, সেটা ডেফিনেটলি খুব শক্তিশালী ন্যারেটিভ। জি, এবং এই শক্তিশালী ন্যারেটিভ এক কথায় উড়িয়ে দেওয়াটাও সহজ না, সেটার পেছনে যথেষ্ট লজিক আছে। না এখানে আমাদের একটা শেখার বিষয় আছে। শেখার বিষয়টা কি জানেন? এই যে কালচারাল ওয়ার এগেইনস্ট ওয়ান সিঙ্গল পার্টি অ্যান্ড দেয়ার ফিলসফি, দিস ইজ রিয়েল অ্যান্ড দিস ইজ সো ডিস্ট্রাকটিভ। আপনি দেখেন, আমি সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় ছিলেন এতদিন। আমি তো ছিলাম, কিন্তু আমাকে তো কেউ দেখতে চায় নাই, ট্রু। তাই না? এবং আপনি যে আজকে এই অনুষ্ঠানে এসেছেন আপনার যোগ্যতা দিয়ে এসেছেন। হ্যাঁ, এবং আপনি আমাকে কেন কেন ডেকেছেন? আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করি জানার পরেও তো দেখেছি। ডেকেছি। এবং আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করি এটা জানার কারণেই আমি আরো অনেক 10টা জায়গা থেকে ডাক পাই নাই। And if I'm not wrong, right? this is the first time জি। যার সাথে আমি বসলাম যিনি জামাত ইসলামের কোনো একজন রিপ্রেজেন্টেটিভ, ইফ আই এম নট রং। বাট এটা যে আমি ইন্টেনশনালি করেছি আচ্ছা, সেটা না, আচ্ছা, আচ্ছা। এটা যে আমি ইন্টেনশনালি করেছি সেটা না। আমার কাছে মনে হয়েছে ফাইন, উই ক্যান সিট এনিবডি, যে কারোর সাথেই বসতে পারি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট আমি চাইলেই সমস্ত কিছু পারি না। বাংলাদেশের there is a different kind of environment. এক্স্যাক্টলি, আপনি এই চাইলেই যে পারবেন না। কালচারাল ব্ল্যাকআউট, এই যে মিডিয়া ব্ল্যাকআউট, এখন এটা কিরকম ব্যাপার? আপনি একটা মৃত মানুষকে মারতেছেন আর কেউ এসে বলতেছে মরা মানুষকে মারো কেন? আপনি বলছেন যে নড়ে চড়ে না তো এই জন্য মেরে মজা পাচ্ছি। এটা না, ও এরকম শিবির যে- করে, ওকে মেরে ফেলা যায়। হ্যাঁ, এবং শুধু সেটা না, ও শিবির করে দেখে ওকে আমি দেখবো না এবং আমি দেখতে চাই না, এবং আমি বলছি যে ওকে দেখা যায় না, সুতরাং ও নাই। এটা তো একটা দ্বিচারিতা। আপনি বলেন বাংলাদেশের মিডিয়ায় এই অ্যাটায়ারে কেউ আসবে, এটা কবে শুরু হয়েছে? ভেরি রিসেন্টলি। আপনি তো এটা কল্পনাই করতে পারবেন না। এবং এখন পর্যন্ত একটা বড় ধরনের রেজার্ভেশন আছে যে নিকাব দিয়ে কেউ আসবেন না, এটসেট্রা। কিন্তু আমি দেখি, আপনি বলছিলেন না যে আপনার মতন মানুষ আরো 10 জন দরকার। আমি তো 10 জন দেখি না, আমি তো 1000 জন দেখি, সিরিয়াসলি যারা কেন আমাদেরকে দেখি না? যারা রাইট, কারণ আপনি দেখতে চান না। না, আমি দেখতে চাই। আপনার আমি চোখ definitely দেখতে চাই। আপনি বলে আমি আচ্ছা, আপনাকে বোঝাচ্ছি না, দ্য সিস্টেম। আই এগ্রি। কারণ এই মানুষগুলো আমাদেরকে সেই কত বছর, 7-8 বছর বয়স বা 12-13 বছর বয়স, আমাদের তো গ্রুপ প্রোগ্রাম হতো, আমাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হতো, তোমরা একটা কালচারাল প্রোগ্রাম রেডি করো। আমরা স্ক্রিপ্ট লিখতাম, কে উপস্থাপনা করবে সেটা রেডি করতাম, কে অভিনয় করবে সেটা রেডি করতাম, কে গান গাইবে সেটা রেডি করতাম, অল উইদিন ইসলামিক কালচারাল সিস্টেম, ইসলামিক কালচারাল প্র্যাকটিস। আমি এভাবে বড় হয়েছি, এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে বড় হয়েছি, এবং ঢাকার সবগুলা বড় বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম করেছি। ওসমানী বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বলেন, মহানগর নাট্যমঞ্চ বলেন। কিন্তু মানুষ আমাদেরকে জানে না। এখানে আমাদের কিছু দোষ আছে। কেন মানুষ আমাদেরকে জানে না? এটার দোষটা হচ্ছে অনেক সময় আমরা বাইরে ব্যানার লাগাতে ভয় পেয়েছি। ওকে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মেয়েদের প্রোগ্রাম, এখানে অনেক ধরনের ঝামেলা হতে পারে। আপনি জানেন মগবাজারে জামাত ইসলামের যেটা কেন্দ্রীয় অফিস, সেখানে অনেকদিন কোনো ছিল না, নাম ছিল না। এরপরে মনে হয় 91-এর নির্বাচনের পরে সেখানে নাম লাগানো হলো, আবার তো সেটা 10-এ আবার সরে ফেলাতে হয়েছে। এবং সারা দেশে কোথাও কোনো নাম দিয়ে কেউ কাজ করবে এরকম ছিল না। 24-এর পরে আমার আম্মু খুব সাহসী মানুষ, আমাদের বাসায় সবসময় প্রোগ্রাম হয়েছে, এই কঠিন অবস্থায় প্রোগ্রাম হচ্ছে, বারবার অনেক ধরনের হুমকি এসছে। একবার তো আমরা বাসা থেকে প্রায় 28 দিন সরে থাকতে হয়েছে, অন্য একটা বাসায় 3টা ফ্যামিলি একসাথে থাকতাম নিরাপত্তার জন্য। তো আম্মু সবসময় বলতেন যে আমার বাসায় যা হওয়ার হবে, আল্লাহ যা করার করবেন। 24-এর পরে যেদিন প্রথম প্রোগ্রাম হয়, তো সেদিন আম্মু বলছে আজকের জুতা ঘরে নিয়ে আসতে হবে না, বাইরে রাখা যাবে। নিয়ম ছিল জুতাটা ঘরে নিয়ে আসতে, বাইরে থেকে বোঝা যায়। হ্যাঁ, তাহলে দেখেন এই অবস্থার মধ্য দিয়ে যেই দলটাকে দীর্ঘ সময় ধরে পার হতে হয়, অলমোস্ট আন্ডারগ্রাউন্ড, তাই না? তাকে তো আমি প্রশ্ন করতে পারি না যে আপনার কিছু নাই কেন। আমাকে তো তার স্টোরিটা তার চোখ দিয়ে দেখতে হবে, বুঝতে হবে। এখন আমি যেটা বলছি, আপনি দেখবেন যে অনেক মানুষের এটাতেও অনেক ঝামেলা হবে যে তোমরা মিথ্যা কথা বলো,
আমি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, বিশেষ করে পলিটিক্যাল ফিলসফি নিয়ে মিথ্যা বলার প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি এটা মানি যে আমাদের অনেক কিছু শুধরাতে হবে, কারণ এটা মানুষের দল। কিন্তু এখানে আমি কি লুকায় কয়দিন থাকতে পারবো? আর এখনকার যুগে আরো অসম্ভব, তাই না? তো সুতরাং সবকিছু মিলে সিচুয়েশনটা এরকম যে আই এম নট ashamed of my philosophy, but sometimes I have to hide this because people will look at me on from another side. হ্যাঁ, আমাকে আমাকে কোনা করে তাকাবে। এখন তো কিছু মানে অনেক কিছু বলার সাহস পায় না অনেকে, কিন্তু সবসময় তো অবস্থাটা এরকম ছিল না। ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে জামাত ইসলামের বিগত 50 বছরের ভূমিকাটা কি? দুইটা জিনিস নিয়ে জানতে চাই। একটা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে কারো কারো চিন্তা হচ্ছে দাড়ি টুপি মানে জামাত ইসলাম, এবং সেই জামাত ইসলামের জায়গাটা কিন্তু খুব পজিটিভলি ভাবে দেখা না। না, সে জামাত ইসলাম করুক আর না করুক এক। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ন্যারেটিভ একটা নির্মাণ হলো, আপনি বলেন মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে রাজাকার মানে হচ্ছে দাড়ি টুপি লাগিয়ে দেওয়া, যদিও আমরা এখন এসে জানছি যে বিষয়টা ওরকম ছিল না, ইতিহাস এখন সমস্ত কিছুই বের হচ্ছে, বাস ইটস ওকে। কিন্তু কথা হলো ইটস নট ওকে বাই দ্য ওয়ে। সো জামাত ইসলামেরও তো নিজের একটা ভূমিকা ছিল এই জায়গাটাতে। জামাত ইসলাম অনেক কিছু করেছে, আমরা যতদূর জানি। জামাত ইসলাম তাদের নিজের প্রতিষ্ঠান তৈরি করেছে বাংলাদেশে। জামাত ইসলাম এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনটা এত পাওয়ারফুল ছাত্র সংগঠন পুরো সাউথ এশিয়ার মধ্যে আছে কিনা সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু জামাত ইসলাম ন্যারেটিভ নির্মাণ করার জন্য কি চেষ্টা করেছে বিগত 50 বছরে? কারণ এটা খুব শক্তিশালী একটা জায়গা। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের দেশে এখনো মিডিয়া, কালচারাল ডেফিনেশনস এবং কালচারাল নো ওয়ার্ডস, এগুলো কাদের হাতে? যারা এমন একটা বামপন্থীদের কিন্তু ফিলসফিটা খারাপ না হয়তো, যে তারা সবার জন্য সমান চাচ্ছে, আপনার শুনলে মনে হবে যে এটাই তো হওয়া উচিত, কিন্তু এইটা থেকে তারা ইসলাম বিদ্বেষের জায়গায় চলে যায়। তো তো কালচার আর ইসলাম দুইটাকে একদম মুখোমুখি রাখা হয়েছে। কারেক্ট। হ্যাঁ, এবং এটার কারণেই তারা ইসলামকে যেই স্ট্রাকচারালি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ওরা তার বিরুদ্ধে দাঁড়াবে, এই এস্টাবলিশমেন্ট, রাইট? আপনি যেটা প্রথম কথা বললেন যে বাংলাদেশে এটা শুধু আছে না, এটা প্রকটভাবে আছে। দাড়ি টুপি মানেই জামাত, এবং বাই দ্য ওয়ে তাইলে তো রবীন্দ্রনাথ জামাত, তাই না? এবং দাড়ি জামাত এবং টুপির আহলে নামে হাদিস, যা কারণ দাড়ি ছেড়ে দিয়েছে। দাড়ি টুপির I'm sorry. নামে যা করা হচ্ছে সব জামাত। আমাকে একটা জায়গায় সরাসরি জিজ্ঞেস করা হলো, আপনারা প্রথম আলো, ডেইলি স্টার হামলা করেছেন, ভেঙেছেন। আমি বলছি রিয়েলি? তাহলে ধরেন নাই কেন? ধরেন, অ্যারেস্ট করেন, সব সিসি ক্যামেরায় আছে। আই চ্যালেঞ্জ ইউ। ওখানে জামাতের কোনো কর্মী ছিল না। না, মানে যদি থাকে তাহলে ধরেন। আমি চাই আমার দলের সেই কর্মীটা যে বেলাইন হয়ে গেছে সে সাইজ হোক। জামাত আমাকে কখনো ইনস্ট্রাকশন দেয় না, তাই না? এবং এখানে এসেই আসলে আমাদের ফাইটটা কত দিকে জানেন? একদিকে আমাকে আপনি বলবেন, আপনি মানে আপনি না, আপনি বলবেন যে আপনি জামাত, আপনি খারাপ, আপনি হিজাব পরেন কারণ আপনি দেখতে ভালো না, আর আপনি তলে তলে লুকায় লুকায় অস্ত্র নিয়ে ঘোরেন। আবার আরেকজন এসে আমাকে বলবে আপনি মডারেট ইসলাম করেন। হ্যাঁ। কারেক্ট কারেক্ট। আমার নেক্সট কোশ্চেনই আসতেছে ওই জায়গাটায়, বাই দ্য ওয়ে। তাহলে আল্লাহ, আমার না সবসময় এটা অবাক লাগতো, আমি ছোটবেলায় যে হাদিসটা পড়েছি যে মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, আমার মনে হতো এটা আবার বলে দেওয়ার কি হলো। কিন্তু এখন অবস্থাটা কি জানেন? এখন মধ্যম পন্থাটা সবচেয়ে কঠিন পন্থা, এবং এটা কি আল্লাহ এই জন্যই মনে হয় সর্বোত্তম বলছেন, যে এটাতে টিকে থাকা খুব কঠিন, খুবই কঠিন। এক্সট্রিমিজম ইজ ভেরি মাচ পপুলার। আপনি আজকে বলেন, আপনার এই প্রোগ্রাম থেকে আমি বলি যে আজকে থেকে আপনারা যারা হিজাব ছাড়া কোনো মহিলাকে দেখবেন, খুবই খুশি হবে মানুষ, কারেক্ট, খুব খুশি হবে। কিন্তু আমি যখন ডাকসুর প্রোগ্রামে গিয়ে বলেছি যে বাংলাদেশে আপনি যাই করেন না কেন সবাই থাকবে, সব ড্রেসের মানুষ থাকবে, আপনাকে সহ্য করতে হবে, এটা আবার কারো পছন্দ হয় নাই। বলছে উনি কি ইসলাম জানেন না, উনি ইসলাম পড়ে নাই, ইসলামে এই আছে সেই আছে, মানে ট্রলের শেষ নাই। এই মধ্যম পন্থার জায়গাটা থেকেই কি জামাতে ইসলামের বর্তমান যিনি আমির, মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা, তিনি কি শহীদ মিনারে যেতে পারেন? শহীদ মিনারে যেতে আসলে ঝামেলাটা কি?
শহীদ মিনারে যে এটা তো ইসলামের সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে সাংঘর্ষিক, আমি যদি ভুল না কিভাবে? বলে থাকি। কেউ যদি পূজার জন্য যায়, কেউ যদি সেখানে গিয়ে মাথা নত করে, এবং কেউ যদি এটা মনে করে, মনের তার বিন্দু মাত্র থাকে যে এখানে এসে আমি শহীদের সাথে, শহীদের কোনো উপকার হচ্ছে, বাসায় বসে এই দোয়াটা করলে শহীদের এই উপকারটা হইতো না, এটা দুইটা জিনিস, একটা অ্যাক্ট, একটা চিন্তা। অ্যাক্ট হচ্ছে ওখানে গিয়ে কেউ সেজদা করবে না, ওখানে গিয়ে মাথা নোয়াবে না। আর দুই হচ্ছে ওখানে গিয়ে শহীদের মর্যাদা পালন হচ্ছে কিনা, বা মর্যাদা বাড়ছে কিনা, শহীদকে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এটাই ইস্যু। এই চিন্তার জায়গাটা থেকে যদি কেউ ক্লিয়ার থাকেন, এবং দেখেন এর আগে 2001-এও কিন্তু এটা হয়েছে, যে সরকারিভাবে একটা ডেলিগেশন যেতে হচ্ছে, এটা সিস্টেম এখন পর্যন্ত, যেটাকে আমি এখনো বদলাতে পারি নাই, সেটার মধ্যে হারামটুকুকে বাদ দিয়ে আমি বাকিটাকে পালন করছি, এটার মধ্যে তো আমি কোনো প্রবলেম দেখছি না। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এটা চাওয়া বন্ধ করে দিবে? এখন এটা একটা অনেক বড় প্রশ্ন। জামাত যদি ক্ষমতায় যায়, একটা দেশে কে কে ক্ষমতায় যায়? গণতান্ত্রিক দেশে যে মানুষের অপিনিয়ন, ম্যাক্সিমাম মানুষের অপিনিয়ন নিয়ে আসে, অথবা সংখ্যাগরিষ্ঠ, তাই না? সংখ্যাগরিষ্ঠ মানুষের অপিনিয়ন নিয়ে যখন কেউ নিয়মতান্ত্রিকভাবে বেশি এমপি থাকে তাদের, তারা হচ্ছে সরকারে যায়, তারা কিভাবে ডিসিশন নেয়? তারা কি একদিনে গিয়ে বলে আজকে থেকে এটা হারাম? ইসলাম কখনোই এটা না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পর্দার বিধান ধাপে ধাপে এসেছে, মদ নিষিদ্ধের বিধান ধাপে ধাপে এসেছে। তাহলে আমার কাছে তো কোনো দলিল নাই যে আমি ডে ওয়ানই বলবো আজকে থেকে আমরা শহীদ মিনারে কেউ যাবে না, কেউ গেলে শেষ, এটা তো বলবে না কেউ। সম্পূরক প্রশ্ন আরেকটা চলে আসে তাহলে, তার মানে জামাত ইসলাম কি কাইন্ড অফ শরিয়া আইনের দিকে যাওয়ার প্রথম ধাপ, বা আমরা জামাত ইসলামের মাধ্যমে আস্তে আস্তে ওইদিকে যাব, বিষয়টা কিরকম দাঁড়ায়? শরিয়া আইন খুব সুন্দর দুইটা নীতিমালার উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে মাসলাহা, মানুষের কল্যাণ, আরেকটা হচ্ছে শরিয়া, তাই না? যে শরীয়তের যে স্ট্রাকচারাল জিনিসগুলো, এগুলোকে প্রয়োগ করে, এবং এই স্ট্রাকচারাল জিনিসের মধ্যে অনেক সৌন্দর্য আছে। দুইটা শরীয়তের মূল কাজ হচ্ছে দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যখন কোনো সাহাবীকে প্রশাসক হিসেবে পাঠাতেন, তাকে কিছু আদেশ দিতেন, এবং এগুলো এত সুন্দর, আপনার শুনলে মনে হবে যে ইসলামের চাইতে সহজ কোনো ফিলসফি কোনো প্রশাসক কখনো আসতে পারে না। উনি বলতেন মানুষের কথা শুনবা, এবং এটা খুব বিখ্যাত একটা হাদিস, যে সহজ করবা, কঠিন করবা না, সুসংবাদ দিবা, বীতশ্রদ্ধ করবা না। এবং এই কারণে সাহাবীরা, একজন খুব সুন্দর বক্তৃতা করতেন, তো তার এলাকার লোকজন এসে বলছে আপনি প্রত্যেক দিন করেন, উনি বলছেন না, আমার অনুমতি নাই, তোমরা বীতশ্রদ্ধ হয়ে যাবে একটা সময়। কি সুন্দর, তাই না? এই সিস্টেম যদি কারোর কাছে থাকে, তাহলে সে লাইনের বাইরে তো চাইলেও যেতে পারবে না।